সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। সম্মানিত জানাই এরপরে দুই থাকবে জনাব রেজাউদ্দৌলা চৌধুরী, সাবেক তথ্য গবেষণা সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ও আজকের অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী, প্রেসিডেন্ট জিয়া সাংস্কৃতিক সংগঠন ও বিশেষ অতিথিবৃন্দ ও সকল সাংবাদিক ভাইয়েরা এবং উপস্থিত সকল দর্শক শ্রোতা, সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আসলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, যার বিষয়ে আমরা ক্ষুদ্র মানুষ, যার বিষয়ে আলোচনা করার মতো এখনো আমরা সে উপযুক্ত হয়ে উঠি নাই, তারপরও একটি কথা বলি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন বাঙালি ভাষাবিদ, শিক্ষাবিদ ও সাহিত্যিক। তিনি 18টি ভাষা জানতেন এবং চর্চাপদ যে বাংলা ভাষার রচিত তা সর্বপ্রথম প্রমাণ করেছিলেন। বাংলা ভাষার বিকাশে 1952 সালের ভাষা আন্দোলনে তার ভূমিকা অনন্য এবং তিনি জ্ঞান তাপসের সভাপতি ছিলেন। আমরা আজকে অত্যন্ত ভারাক্রান্ত নিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি। আপনারা জানেন, দেশের এই ক্রান্তি লগ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারম্যান মহোদয় প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণে 4 মাস পরে বাংলাদেশে ক্রান্তিকাল অতিক্রম করছে। চতুর্দিকে পানি তৈতন, চতুর্দিকে আমাদের প্রাকৃতিক দুর্যোগ। আমরা সকলে সরকারের পাশাপাশি আমরা স্ব অবস্থান থেকে সকলের পাশে দাঁড়াবো। আজকের এই অনুষ্ঠানের সফলতা এবং সেই অনুষ্ঠানের মূল বক্তব্য আজকে আমাদের এটাই হয়। আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে এখানে এসেছি সবাইকে আহ্বান জানাতে। আমরা স্ব এলাকায় আমরা সরকারের পাশাপাশি, সরকারের একটা কৃষি করা সম্ভব নয়, আমরা সরকারের পাশাপাশি সবাই আমরা জাতীয় করবো, মানুষের কল্যাণে কাজ করবো। আমরা মানবিক ব্যক্তি হিসাবে আমরা মানবতার একটি মাইল ফলক আমরা রাখবো। কারণ এদেশ আমার আপনার সকলের, এদেশকে আমাদের রক্ষা করতে হবে। এদেশের মাননীয় প্রধানমন্ত্রী সরকার গঠনের পর থেকে আমরা আজ পর্যন্ত দেখে যাচ্ছি চতুর্দিকে ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র থেকে আমাদের দেশকে রক্ষা করতে হবে। আমাদের দেশকে এই অনাহারি ও নির্যাতিত যে মানুষগুলো, পানির মধ্যে মানুষগুলো, তাদের পাশে দাঁড়াতে হবে। আমি মানবাধিকার কর্মী হিসেবে আবার সে আহ্বান জানাবো। আমি আমার কমিশনের পক্ষ থেকে, আমার কমিশনের মাননীয় চেয়ারম্যান জনাব আনন্দ সরকারের পক্ষ থেকে আমি সবাইকে সে আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করব। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। শিশু মন থেকে শুরু করে একটা ব্যক্তির মনকে যেমন উদার করে, তেমনি জাতিকে সাহিত্যশীল উন্নয়নের দিকে ধাবিত করে। এই ক্ষেত্রে সবুজ সোনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি একটি বর্ষার ছোট্ট কবিতা অনুকাব্য পাঠ করছি। বর্ষার মেঘলা দিনে আষাঢ় শ্রাবণ বর্ষা বাদল ঘন ঘন আনন্দে নৃত্য করে চঞ্চল মন মোর। আকাশ জুড়ে মেঘ ডাকে গুরুম গুরুম, রিমঝিম বৃষ্টি পড়ে টাপুর টুপুর। ভালোবাসার কাব্য গানের ছন্দ সুর বাজে হৃদয় মাঝে প্রেমের নূপুর। আহা কি যে মধুর, কি যে মধুর বর্ষার এমন উদাস করা সকাল দুপুর। বর্ষার এমন উদাস করা সকাল দুপুর। সবাইকে আবারও বর্ষাকালের শুভেচ্ছা এবং শুভকামনা। দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বেশ প্রশ্ন তো এজন্য কথা বাজে, হ্যাঁ। তারপর আমি সংস্কৃতিকে ভালোবাসি নিয়ে আমি আসি, হ্যাঁ। এই জন্য আমার জন্য দোয়া করবেন। আমি আর অপুভাই দাওয়াত দিলে আমি না করতে পারি না। অপুভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, এই আশা প্রত্যাশা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। হিসেবে কর্মরত আছি। আমি সোনার বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশনের একজন সভাপতি। আসলে সুস্থ বিনোদন সবারই দরকার।
কিন্তু বাংলাদেশে বর্তমানে যেই অবস্থা, করুণ অবস্থা, আসলে এর ভিতরে অনেক লোক আসার কথা ছিল, আজকে আসতে পারেনি বৃষ্টির কারণে। তারপরও আপনারা যারা এত কষ্ট করে এসেছেন, এজন্য আমার তরফ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এত কষ্ট করে আমাদের এই অনুষ্ঠানে আপনারা সবাই এসেছেন। আজকের এই অনুষ্ঠানে মধ্যমণি যে কথাগুলি বলেছেন, আসলে অত্যন্ত সুন্দর কথা বলেছেন এবং দেশের কথা বলেছেন। আর আজকের যে অনুষ্ঠানটি ৭৩ বছর আগের একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটি শিশু কিশোরদের নিয়ে কাজ করে, সঙ্গীত নিয়ে কাজ করে, পাশাপাশি মানব সেবা নিয়ে কাজ করে, এই কথাটি শুনে আমি না আসে পারলাম না। আমার আরেকটি অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে যাবো এখান থেকে। যাই হোক, সবাই ভালো থাকবেন, বাংলাদেশ সরকারের পাশে থাকবেন। বর্ণাঢ্য যারা আছেন, আপনারা আত্মীয় স্বজন, প্রতিবেশী, পাড়া প্রতিবেশী যারাই আছেন না কেন, সব দিকে খেয়াল রাখবেন। বর্তমানে যে সরকার আছে তাদের সাথে একতা করে বাংলাদেশকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন। এই হোক আজকে দিনে আমাদের অঙ্গীকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর পানি চিটাগাং তো অর্ধেকটা তলিয়ে গেছে, খুবই খারাপ অবস্থায় সবাই। আপনারা যারা আছেন, বিত্তবানদেরকে বলবো, সবাইকে বলবো, যার যতটুকু সামর্থ্য হয় আপনারা সাহায্য নিয়ে এগিয়ে যান। যতটুকু পারে আপনারা সহযোগিতা করেন তাদেরকে, যারা পানির নিচে আছে তাদের জন্য, এইটুকু বলবো। আমার একটা গাড়ি পুরা পানির নিচে চলে গেছে, মিরপুরে দিয়েছিলাম গ্যারেজে, ওইখানে পানি, এক হাঁটু পানির নিচে গাড়িটা, এটার অবস্থা আরো খারাপ। তো এখানে আছে শিশু প্রতিভা বিকাশের করণীয়। আমি এইটুকু ক্ষুদ্র জ্ঞানে এইটুকু বলতে পারি যে ছোটবেলা থেকে শিশুদেরকে যখন ৫-৬ মাস হয়, আমি দেখেছি মারা, আগে তো এই মোবাইল ছিল না, এখন মোবাইলের যুগে সবাই মোবাইল দেখে দেখে ভাত খাওয়ানো হয়, মোবাইল দেখে বাচ্চাটাকে বসায় রেখে মোবাইলটা সামনে দিয়ে দেয়। তো এটা থেকে বাচ্চারা এত বেশি আসক্ত হয়ে যায় যে বাচ্চাদের শিক্ষার আর কিছুই থাকে না, তখন শুধু মোবাইল নিয়ে বসে থাকে। আমি এইটুকু বলবো যে মোবাইলটা আপনারা বাচ্চাদের কাছ থেকে সরিয়ে রাখবেন, যেন মোবাইল বাচ্চারা ধরতে না পারে। আগে তো আমরা আমাদের বাচ্চাদেরকে, শিশুদেরকে খাওয়াতাম, কিভাবে খাওয়াতাম সেই জিনিসটা ভালো হয়। আমরা কখনই ওই যুগে তো তখন মোবাইল ছিল না, এখন মোবাইল হয়েছে। বউ যারা আছে, মেয়েরা, শিশু মা যারা আছেন, তারা শান্তিতে বসবাস করার জন্য বাচ্চাটার হাতে মোবাইলটা ধরিয়ে দেয়, আর ওই বাচ্চাটা শান্তিতে বসে বসে মোবাইল থেকে উনিও খুব শান্তি পান। তো এই দিক থেকে বের হতে হবে, বের হয়ে বাচ্চাদের কাছ থেকে এই মোবাইলটাকে দূরে রাখতে হবে। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বিস্তৃত করতে চাই আমার অল্প কথায়, সেটা হলো বাংলাদেশ সবুজসেনার ৭৩ বছর পূর্তির সাথে ডক্টর মোহাম্মদ শহীদুল এবং শিশু বিকাশ, এই দুটো জিনিসকে আমরা সংযুক্ত করার চেষ্টা করেছি। সময় অভাবে এবং বৈরিতার কারণে হয়তো খুব গোছানো অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করতে হবে। যে আমাদের একটা জাতি, হাজার বছর ঐতিহ্যবাহী জাতি, যে জাতির সংস্কৃতিকে লালন করে আমরা এই পর্যায়ে এসেছি। আমরা স্বাধীনতার যুদ্ধ যেমন করেছি, বাংলা ভাষা আন্দোলন যেমন করেছি, বিরোধীদের বিতাড়িত করেছি। আমরা সেই জাতি আজকে বাংলাদেশে এমন এক অবস্থায় এসে দাঁড়িয়েছি যে আমাদের উপর ফ্যাসিস্ট শাসন চাপিয়ে দাও, মানুষ মানল না। এই ছাত্র সমাজ দেখেন, তাদের কোনো অগ্রসর ছিল না, রাস্তায় লেগে গেল। কোঠা আন্দোলন থেকে শুরু করে বৈষম্য বিরোধী আন্দোলন, তারপরে এক দফায় একটা চলে যায়। এখন এমন অবস্থা সৃষ্টি করলো বাংলাদেশে যে আওয়ামী লীগের মতো সংগঠন, অনেক শক্তিশালী সংগঠন ছিল, আওয়ামী লীগের মতো সংগঠন
তার নেত্রী এবং তার সমস্ত লোক পালিয়ে গেল বাংলাদেশ থেকে। একটা ডাক্তার ভুল করলে যেমন একটা রোগী মারা যায়, নেতা ভুল করলে সমস্ত দলটা শেষ হয়ে যায়। আজকে আওয়ামী লীগের অবস্থা দেখেন, কেউ বলতে পারে না যে আমি এখন আওয়ামী লীগ করি, মানে তাদের ভয় কাজ করে, কারণ এমন অন্যায় করেছে, এমন 2000 ছেলেকে রাস্তায় রক্তাক্ত গুলি করে হত্যা করেছে প্রকাশ্যে। 71 যুদ্ধের সময় আমরা দেখি নাই, ভিজুয়াল ছিল না, শুনেছি যে 30 লক্ষ 3 লক্ষ 20 লক্ষ মারা গেছে, কিন্তু আমরা ভিজুয়াল দেখি নাই। এই 24 আন্দোলনে আমরা ভিজুয়াল দেখলাম, আমাদের মিডিয়ার কারণে ভিজুয়াল দেখলাম যে হাজার হাজার সন্তানকে কিভাবে গুলি করে মারা। আর অভিভাবকরা রাস্তায় নেমে গেলেন, মারা রাস্তায় নেমে গেলেন, শিক্ষকরা রাস্তায় নেমে গেলেন, সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে গেলেন। এখান থেকে রাজনৈতিক দল বলেন, সামাজিক দল সংগঠন বলেন, শিশু সংগঠন বলেন, সবাই মিলে একটা ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে রাস্তায় নেমে গেল। বাবা তোরা জীবন দিল, একটা ছেলে দাঁড়িয়ে গেল রাস্তা, পুলিশ সামনে দাঁড়িয়ে গেল রাস্তায়, বুক করে দাঁড়ালো, তাকে তাদের গুলি করলো। কত নির্মম নিষ্ঠুরতা দেখা। আমাদের তো অনেকে নিয়ে গুম ঘরে নিয়ে গেছে, অনেকে নিয়ে আবার আয়না ঘরে নিয়ে গেছে, অনেকে হত্যা করা সিরিয়াস দেখে দেখেন মেরে তার পেটের ভিতরে পাথর ঢুকিয়ে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনাগুলো এখন দেখছে সবাই। এই যে ঘটনাগুলো ঘটছে, এটা হলো একটা দলকে ক্ষমতা রাখার জন্য কতভাবে মানে একটা ফ্যাসিস্ট শাসন হতে পারে, যার নমুনা হলো আওয়ামী লীগ শাসন, দুঃশাসন। সেখান থেকে দেশের মানুষ একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করছে এবং স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান চিন্তা করলেন যে আমাদের জনগোষ্ঠীর মধ্যে একটা সম্পর্ক থাকতে হবে। আমরা সমতলে যারা বসবাস করি, পাহাড়েও আমাদের বন্ধুরা বসবাস করে। আমি যে বাংলা ভাষায় কথা বলি, একজন পাহাড়ি পঞ্চায়েত উপজাতি যাদের বলে, উপজাতি বলা যায়, নৃতাত্ত্বিক গোষ্ঠী যারা আছে, তারা তাদের ভাষায় কথা বলে। এখানে মারমা বলেন, কারো বলেন, হাজং বলেন, চাকমা বলেন, মণিপুরি বলেন, সবাই তাদের কবিতা, তাদের গান, তাদের সাহিত্য, তাদের সঙ্গীত রচনা করে। তাদেরটা কি হবে? বাংলা ভাষা আন্দোলনের মাতৃভাষা প্রতিষ্ঠা করার জন্য আমার সন্তানের জীবন দিল। আজকে যদি ওদের সেই জিনিসগুলো আমরা উন্নয়ন না করি, মূলধারা যদি নিয়ে আসতে পারি, তাহলে এরা একদিন তারা আমাদেরকে আমাদের একই অবস্থার মধ্যে আমাদের বিরুদ্ধে চলে যাবে। যে কারণে প্রেসিডেন্ট জিয়া রহমান ভাবলেন যে আমাদের এই জনগোষ্ঠীর মধ্যে একটা জাতীয় সত্তা করছে। আমরা কারা? বাংলাদেশে যারা বসবাস করি, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, পাহাড়ি বলেন, আপনি মণিপুরি বলেন, গারো বলেন, হাজং বলেন, যারা আছে সবাই টেরিটরির মধ্যে যারা বসবাস করি, তাদের পরিচয় হলো আমরা বাংলাদেশি। আমরা বাংলাদেশি, এটা প্রাউড ফিল করা উচিত সবাই। শেখ হাসিনা 17 বছর ক্ষমতা ছিলেন, তার বাদ বাংলাদেশি রাখা হয়েছিল।